ভিডিওটা আপনি পাঠিয়েছেন হ্যাঁ মেলে, হ্যাঁ ওটা একটু অ্যাক্সেস করা যাচ্ছে না, মানে পারমিশন চেয়েছি আপনার। আচ্ছা ঠিক আছে, আমি ওটা চেক করে দিয়ে দেবো। আর দেখবেন আপনার মেলে একটা যাবে যে আমি হ্যাঁ পারমিশন হ্যাঁ হ্যাঁ চাইছি, এই ঠিক আছে, টাইপের ওটা কিছু আমি একটা চেক যাবে করে দিয়ে দেবো নোটিফিকেশন। ওটা। ঠিক আছে, ঠিক আমি আছে। দেখবো। আচ্ছা, তো আগের দিন আমরা দেখেছিলাম আমাদের কাছে একটা ফাংশনাল ছিল, আর আমাদের সেটা মিনিমাইজ করতে হতো with respect to these two variables. These are basically functions of x. আমরা দেখেছিলাম তার সলিউশন হচ্ছে so called Euler-Lagrange equation, এবং এটা একটা বেসিক্যালি ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, এবং যেহেতু এই ক্ষেত্রে একটি ভেরিয়েবল রয়েছে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সো ইট উড বি অ্যান ওডি। এবার যখন আমরা আরো অ্যাডভান্স প্রবলেম সলভ করব, এই একই ধরনের ইকুয়েশন আমরা এক্স ওয়াই টাইম সবেতে পেতে পারি, এবং তখন দোজ উড বি পিডিইস। ওকে, পিডিএস। এবং যেহেতু এটা একটা ওডি, এর তো কিছু বাউন্ডারি কন্ডিশন লাগবে, বা হচ্ছে তোমার ইনিশিয়াল কন্ডিশন লাগবে যদি টাইমে হয়। তো তো সেই বাউন্ডারি কন্ডিশন আমরা পাবো কোত্থেকে? তো বাউন্ডারি কন্ডিশন গুলো হচ্ছে, আমরা যে বাউন্ডারি কন্ডিশন পেয়েছিলাম আগে, যে y ভ্যালু at x1 is y1, y ভ্যালু at x2 is y2, ঠিক আছে? এবার সব এই ধরনের বাউন্ডারি কন্ডিশনকে বলা হয়, নাম শুনে থাকবে হয়তো, ডিরিকলে বাউন্ডারি কন্ডিশনস। হ্যাঁ, দেখেছি। নাম শুনেছো এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আরেকটা হয় নয়মান বাউন্ডারি কন্ডিশনস। নয়মান বাউন্ডারি কন্ডিশনটা কি? ধরো আমি একটা 2D বা 3D এক্সাম্পল দিচ্ছি। এটা একটা বাউন্ডারি, ঠিক আছে? ভেতরের ডোমেনটাকে বা ভলিউমটাকে বা এরিয়াটাকে আমি বলবো হচ্ছে ক্যাপিটাল ওমেগা, আর বাইরের বাউন্ডারিটাকে আমি বলবো হচ্ছে ক্যাপিটাল গামা, ঠিক আছে? তাহলে বাউন্ডারিতে যে পোর্শনটা ধরো ফিক্সড, সেটা হচ্ছে গামা ইউ, ঠিক আছে? আচ্ছা। বাকি পোর্শনটা হচ্ছে গামা টি। মানে এর মধ্যে একটা কনসেন্ট্রেটেড ফোর্স থাকতে পারে, কোথাও একটা কনসেন্ট্রেটেড মোমেন্ট থাকতে পারে, কোথাও ডিস্ট্রিবিউটেড লোড থাকতে পারে, ইউনিফর্ম বা নন ইউনিফর্ম। ডিস্ট্রিবিউটেড লোডকে আমরা বলি হচ্ছে ট্র্যাকশন। এখন মজাটা হচ্ছে যে এই যে আমরা একটা কনসেন্ট্রেটেড ফোর্স বলছি, এই ছবিটা দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে। কনসেন্ট্রেটেড ফোর্স বলছি, কনসেন্ট্রেটেড ফোর্স বলে কিছু হয় না। তুমি যেখানেই যার মধ্যেই ফোর্স দিতে চাও, মানে দিজ আর অল সারফেস ফোর্সেস। সারফেস ফোর্সেস কিভাবে হয়? যখন একটা বডি আরেকটা বডির সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে, তখন দুটোর ইন্টারফেসের মধ্যে কিছু ফোর্স আসে, এবং এই ফোর্সটা রিকোয়ার্স ফাইনাইট এরিয়া টু বি অ্যাপ্লাইড। তুমি একটা টেবিলকে ঠেলতে গেলে, তুমি হয়তো প্রবলেম সলিউশনের সুবিধার জন্য টেবিলটাকে এরকম ভাবে দেখাতে পারো, ঠিক আছে? এবং ক্লাসিক ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের স্লিপ অর টিপ প্রবলেমের জন্য তুমি হয়তো দেখাতে পারো যে ফোর্সটা তুমি এই এন্ডে অ্যাপ্লাই করছো, এটা হয়তো রোল করে গেল, টিপ টিপ করে গেল বিফোর স্লিপ। ওকে, কিন্তু এটা তো হয় না যে তুমি একটা পার্টিকুলার পয়েন্টে ফোর্সটা অ্যাপ্লাই করছো। It requires a finite area. So this AF is also some T integrated over the boundary area, ঠিক আছে? And this M
this moment without a force is essentially a couple, which means that have been produced by a couple of forces. ঠিক আছে? But there are multiple ways to represent this moment. I can either do this, or I can do this, or I can take smaller forces, larger distance, larger forces and smaller distance, and so on. Okay, but whatever the case may be, that also originates from some sort of fraction. So whatever is the rest of the boundary, that is gamma t. Okay, so this is the relation between gamma u and gamma t. Gamma u union with gamma t is the total gamma, and these are exclusive and exhaustive sets. Exclusive মানে এদের ইন্টারসেকশনটা হচ্ছে একটা নাল সেট। মানে তুমি ক্যান্টিলিভারের একটা এন্ডকে ফিক্স বলতে পারো, আরেকটা এন্ড ফ্রি, কিন্তু যে এন্ডটা ফ্রি সেখানে তুমি বলতে পারো যে তুমি কনসেন্ট্রেটেড ফোর্স এফ দিচ্ছ, কনসেন্ট্রেটেড মোমেন্ট এম দিচ্ছ, এবং এই এন্ডটাতে বাউন্ডারি কন্ডিশন হচ্ছে করেসপন্ডিং বাউন্ডারি কন্ডিশন ডিফ্লেকশন w equals 0 and the slope w prime equals 0. এই দুটোর কনজুগেট। ঠিক আছে, তাহলে বাউন্ডারি কন্ডিশন সবসময় কনজুগেট হবে, either the Dirichlet boundary condition or the Neumann boundary condition. Okay, তো all I'm trying to say here যে একই বাউন্ডারিতে তুমি একই সঙ্গে Dirichlet আর Neumann boundary condition দিতে পারবে না। ঠিক আছে, মানে এটা হতে পারে, ধরো আমি তোমাকে আরেকটা এক্সাম্পল দিচ্ছি, তুমি ভাবতেই পারো এবং বলতেই পারো, সেটা হচ্ছে একটা সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে তুমি এই এন্ডটাতে একটা মোমেন্ট দিলে, এম দিলে। ঠিক আছে, so boundary condition is w0 is 0, and let's say the length of the beam is L, so WL is also 0. তুমি এই এন্ডটাতে একটা মোমেন্ট দিতেই পারো, এই ধরনের প্রবলেম তোমরা করে থাকবে এবং ইটস কোয়াইট ফিজিবল, তুমি মোমেন্ট দিতেই পারো এই এন্ড। এবার তোমাকে ভাবতে হবে এই যে গামা ইউ আর গামা টি এর ডেফিনেশন, এটা কিন্তু ভেরিয়েবল টু ভেরিয়েবল ভ্যারি করবে। মানে তুমি এখানে কনসেন্ট্রেটেড ফোর্স দিতে পারো না, ঠিক আছে, কনসেন্ট্রেটেড মোমেন্ট দিতে পারো। এবং হচ্ছে যে যদি উল্টোটা হতো, ঠিক আছে, মানে ধরো এরম একটা প্রবলেম, এই হচ্ছে তোমার বিম which is attached to a block and it is resting on a pair of rollers, and there let's say it is being supported on a pin. তাহলে এই ব্লকটার জন্য এর উপর কনস্ট্রেন্ট কি হবে, যে বিমটা যদি ডিফর্ম করে তাহলে ডিফর্ম করবে এইভাবে। মানে ডিফর্ম তো করবে, কিন্তু এই এন্ডটাতে স্লোপটা 0 হবে। ডিফ্লেকশনটা হবে নন জিরো, w would be there but the slope would be 0. তো এই ক্ষেত্রেও এই এন্ডে তুমি একটা কনসেন্ট্রেটেড ফোর্স ভাবতে পারো, কিন্তু কনসেন্ট্রেটেড মোমেন্ট তুমি এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে না। তার মানে হচ্ছে যে এই জিনিসটা
যে একই বাউন্ডারিতে তুমি গামা ইউ গামা টি দিতে পারবে না, ঠিক আছে? মানে বাউন্ডারি কন্ডিশন অন ইউ অ্যান্ড ট্র্যাকশন তুমি দিতে পারবে না। এবার এরকম হতেই পারে যে বাউন্ডারি পুরোটা জুড়ে তুমি হয়তো ডিস্ট্রিবিউটেড ফোর্স দাওনি, কিছুটা জুড়ে এই ডিস্ট্রিবিউটেড ফোর্সটা আছে, ধরে নেওয়া যাক এই কনসেন্ট্রেটেড ফোর্সটাও নেই এবং এই কনসেন্ট্রেটেড মোমেন্টটাও নেই, তাহলে বাকিটা কি? বাকিটা কি গামা ইউ না গামা টি? যেখানেই গামা ইউ নয়, যে পার্টটাতে রিফ্লেকশনটা বলে দেয়া নেই, সেখানটা পুরোটাই গামা টি, ঠিক আছে? কি ধরনের গামা টি? মানে এখানে ট্র্যাকশন আছে কিন্তু সেই ট্র্যাকশনটার ভ্যালু হচ্ছে 0। তুমি দেখবে ট্র্যাকশনকে আমি একটা ভেক্টর হিসেবে রিপ্রেজেন্ট করছি। ওকে, সো হোয়াট ইজ ট্র্যাকশন? Traction is your force per unit area. Okay. Okay. তো না এর এটা ভেক্টর নয়, okay, so t is a vector. Just so if you integrate t over area you get the force, total force, net force. এবার আমরা কি দেখলাম যে আমরা দু ধরনের বাউন্ডারি কন্ডিশন পেতে পারি, গামা ইউ গামা টি। এতক্ষণ অব্দি আমরা যে এক্সাম্পল গুলো করছিলাম, তাহলে দুটো এন্ডে আমি নন ডিরেক্টলি বাউন্ডারি কন্ডিশন দিয়েছি। এই যে ডিরেক্টলি বাউন্ডারি কন্ডিশন, এই বাউন্ডারি কন্ডিশনটাকে বলে এসেনশিয়াল বাউন্ডারি কন্ডিশন, ঠিক আছে? আর এই যে বাউন্ডারি কন্ডিশন, এটাকে বলে হচ্ছে ন্যাচারাল বাউন্ডারি কন্ডিশন। কেন বোঝাচ্ছি। ধরো এই একটা স্প্রিং রয়েছে, ঠিক আছে? আমরা তো আদতে সব ইকুইলিব্রিয়ামের প্রবলেম সলভ করি। এই হচ্ছে তার ফ্রি বডি ডায়াগ্রাম ইকুইলিব্রিয়াম, ঠিক আছে? আমি এই এন্ডে বলে দিলাম ফোর্স এফ, এই এন্ডে বলে দিলাম ফোর্স এফ, উল্টো দিকে, তাহলে আমার ইকুইলিব্রিয়াম প্রবলেম সলভ হয়ে গেল। কিন্তু কিন্তু আমি যদি এই সময় তোমায় জিজ্ঞেস করি যে এই পয়েন্টে ডিফ্লেকশন কত, কি করে বলবে? তুমি জানো এর রেসপেক্টে এর ডিফ্লেকশন হচ্ছে এর থেকে এর ডিফ্লেকশন হচ্ছে f by k, where k is a spring constant. মানে আগে যা ডিসটেন্স ছিল, যদি স্প্রিং এর লেংথ হচ্ছে ফ্রি লেংথ যদি lf হয়, তার সঙ্গে এতটা বেড়েছে, তাহলে এইটা হচ্ছে ডেল্টা ইউ। মানে এই দুটো এন্ডকে এবং ভবিষ্যতে যেগুলোকে আমরা নোড বলবো, দুটো নোডের মধ্যে ডিফারেন্স ডেল্টা ইউ ইজ এফ বাই কে, এটা তো জানা। কিন্তু আদতে ভ্যালুগুলো কত? ধরো আমি একটা স্প্রিং, এটা একটা স্প্রিং রয়েছে আমার কাছে, ঠিক আছে? এটাকে আমি স্ট্রেচ করলাম, ঠিক আছে? ইউ বাই কে, সরি এফ বাই কে হচ্ছে ইলংগেশন হলো, ঠিক আছে? তাহলে আমার বাঁ দিকের রেসপেক্টে ডান দিকের পজিশনটা আগে যতটা ছিল, ধরা যাক ফ্রি লেংথটা ছিল 10 মিলিমিটার, এখন লেংথটা চেঞ্জ হয়েছে 1 মিলিমিটার, হয়ে গেল 11 মিলিমিটার, ঠিক আছে? সেটা বাঁ দিকের রেসপেক্ট, কিন্তু অ্যাবসলিউট ভ্যালুটা কত? ঠিক আছে, এই অ্যাবসলিউট ভ্যালুটা জানি না। বাঁ দিকটা যদি এইখানে থাকে তাহলে তার সঙ্গে 11 বেশি, বাঁ দিকটা যদি এইখানে থাকে তাহলে তার সঙ্গে 11 বেশি, ঠিক আছে? তার মানে পুরো বিষয়টাই রিলেটিভ, তাহলে আমি সলভ করতে পারবো না। মজা হচ্ছে আমি যখন সিস্টেম ইকুয়েশন গুলোকে লিখবো, সিস্টেম ইকুয়েশনটা দেখতে এইরকম। এটা হচ্ছে স্টিফনেস ম্যাট্রিক্স, এই হচ্ছে u1 আর u2 দুটো নোডের ডিসপ্লেসমেন্ট, আর নোড 1 এর ফোর্সটা হচ্ছে -f,
নোড 2 তে ফোর্সটা হচ্ছে প্লাস এফ, ঠিক আছে? আচ্ছা যদি তুমি একটা ইকুয়েশন নাও তাহলে তুমি দেখতে পাবে কে টাইমস u2 মাইনাস u1 u2 মাইনাস u1 হচ্ছে, সরি, আমি যদি সেকেন্ড ইকুয়েশনটা নিই, সেকেন্ড ইকুয়েশনটা k টাইমস u2 মাইনাস k টাইমস u1, দেন আই হ্যাভ f, সেখান থেকে আমরা এই এক্সপ্রেশনটা পাবো u2 মাইনাস u1 ইজ f বাই k। বাট প্রথম ইকুয়েশনটা ইজ অলসো দ্য সেকেন্ড ইকুয়েশন। তার মানে যদিও এই সিস্টেম ম্যাট্রিক্সটা তার সাইজ হচ্ছে 2/2, কিন্তু দুটো ইকুয়েশন ইন্ডিপেন্ডেন্ট নয়। তার মানে এই সিস্টেম ম্যাট্রিক্সটার র্যাঙ্ক হচ্ছে 1। তার মানে হচ্ছে আমি এটাকে ডাইরেক্টলি ইনভার্ট করতে পারবো না, বিকজ দেয়ার আর ইনফাইনাইট নাম্বার অফ সলিউশনস। যেহেতু এর র্যাঙ্ক 1, তাই এর ডিটারমিনেন্ট চেক করো, কে স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, ডিটারমিনেন্ট ইজ 0। So I cannot invert this matrix and I cannot give you the solution of u1 and u2. And it's both a mathematical problem as well as a physical problem. As much it is a mathematical problem, it is a physical problem. তুমি বাঁ হাতের পজিশনটা কোথায় না জেনে ডান হাতের পজিশনটা বলতে পারছো না। এই যে বলতে পারছো না, তার মানে তোমাকে বাঁ হাতের পজিশনটা বলে দিতে হবে। তার মানে আমার স্প্রিং এর গল্পটা দেখতে এরকম হবে, এই দেয়ালে বাঁ দিকটা ফিক্স ছিল, আমি ডান দিকটা ধরে টেনেছি, কতটা টানলে আমার এই ফোর্স গুলো এফ হবে। কোশ্চেনটা এইরকম হতে হবে, বুঝতে পারছো? বা আমি এফ ফোর্স ধরে টেনেছি, আমার ইউ কত হবে? আমি যদি শুধু এফ বলে দিই, আমি u1 u2 বার করতে পারবো না, আমাকে কোনো একটা বলে দিতে হবে। এই যে বলে দিতে হবে, ঠিক আছে, সেই জন্যই এসেনশিয়াল। এবং আমি যখন এই প্রবলেমটাও পোজ করলাম বা এই প্রবলেমটাও পোজ করলাম, খেয়াল করে দেখো কোনো না কোনো এন্ডে ডাব্লিউ এবং ডাব্লিউ প্রাইম আমি দুটোই স্পেসিফাই করেছি। মানে হতে পারে একই দিকে ডাব্লিউ এন্ড ডাব্লিউ প্রাইম আমি দুটো স্পেসিফাই করেছি, অথবা অথবা হচ্ছে এই এন্ডে ডাব্লিউ এই এন্ডে ডাব্লিউ প্রাইম স্পেসিফাই করেছি। এই এক্সাম্পলটা একটু ডিফারেন্ট, এখানে দু জায়গায় আমি ডাব্লিউ স্পেসিফাই করেছি, কিন্তু দেখো আমি যদি এইখানে ধরে থাকি জিনিসটাকে, এই জিনিসটা ঘুরতে পারে না অ্যাবাউট দিস পয়েন্ট, এবং ঘুরতে পারে না বলেই there is a constraint on the motion। মানে এই যে একটা প্লেনের উপর একটা অবজেক্টের তিনটে পসিবল মোশন থাকে, একটা রিজিড বডি ধরতে পারো, রিজিড বডি মোশন, একটা হচ্ছে রিজিড বডিটা মুভ করতে পারে এক্স এ, ওয়াই এ, বা রোটেট করতে পারে প্লেনের উপরে। সেই তিনটে মোশনকেই এইভাবে কনস্ট্রেন্ট করা যায়। যদিও এটা রিজিড বডি নয়, ইটস এ ডিফর্মেবল বডি, এবং দি ডিফর্মেশন ইজ দ্য ওয়ান দ্যাট উই আর স্টাডিং হিয়ার। আমরা প্রত্যেকটা পয়েন্টে ডিফর্মেশনই বার করতে চাইছি, শুধু দুটো নোডের নয়, মাঝের জায়গাটারও আমরা ডিফর্মেশনই বার করতে চেয়েছি, ঠিক আছে? আমাদের ক্লাসিক্যাল স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস এর টেকনিকে নয়, using a numerical technique called finite element method, but we are trying to find out the deformation everywhere, ঠিক আছে? এবং যখন আমরা এই ডিফর্মেশন গুলো বার করতে যাব, তার আগে এই যে পসিবল রিজিড বডি মোশন গুলো, সেগুলোকে আমাকে ফিল্টার করে নিতে হবে, ঠিক আছে? তাহলে আমাকে সেই কনস্ট্রেন্ট গুলো দিতে হবে। তো এইটা হচ্ছে এসেনশিয়াল। ডিরিক্লে বাউন্ডারি কন্ডিশন তোমাকে দিতেই হবে, নয়ম্যান বাউন্ডারি কন্ডিশন তুমি না দিলেও চলবে। মানে কোনো প্রবলেম এরকম হতে পারে যে রডটার আমি বাঁহাতে বা স্প্রিংটার আমি বাঁহাতে u1 ডিসপ্লেসমেন্ট দিয়ে টানছি, আর এখানে u2 ডিসপ্লেসমেন্ট দিয়ে টানছি, ঠিক আছে? এবার ধরো u1 আমি বলে দিলাম 0.1 মিলিমিটার, u2 বলে দিলাম 0.2 মিলিমিটার, ওকে? তাহলে এখানে আমার দুটো ফোর্স হয়ে যাবে F1 আর F2, সেটা আমি এই প্রোডাক্টটা থেকে ক্যালকুলেট করে নিতে পারবো। F1 কত হবে, F2 কত হবে, দেখা যাবে F1 would be minus F2, obviously, because the object has to be in equilibrium। এবং সেটা হবেও, কারণ দেখো এখানে ইকুয়েশনটা জাস্ট রিভার্স হয়ে যাচ্ছে, u2 minus u1, k times u2 minus u1, k times u1 minus u2। সেই কারণে F1 would be equal to minus F2 and the spring also be in equilibrium, ঠিক আছে? তো এই যে পুরো জিনিসটা, ঠিক আছে, আমরা কি দেখলাম, ডিরিক্লে বাউন্ডারি কন্ডিশন দিতেই হবে, নয়ম্যান বাউন্ডারি কন্ডিশন না দিলেও চলবে।
ইনফ্যাক্ট একটা প্রবলেম আমার স্রেফ এরকমও হতে পারে, আমার একটা প্রবলেম হতে পারে যেখানে এই আমার স্প্রিংটা আছে, এই এন্ডে ধরা আছে, সুতরাং এটা হলো গামা ইউ। এই এন্ডে ধরা নেই, মানে আমি বলে দিচ্ছি না ডিসপ্লেসমেন্ট কতটা, আচ্ছা ঠিক আছে? তাহলে এটা হলো গামা টি, কিন্তু গামা টিতে যেটা গামা ইউ নয় সেটাই গামা টি, ঠিক আছে? তাহলে গামা টিতে আমি কোনো ফোর্স বললামই না। তুমি জানো এর উত্তরটা কি হবে, যে স্প্রিংটার কোনো ইলংগেশন হবে না, কোনো ডিফর্মেশন হবে না, এই প্রবলেমটা কেন দিলেন, ঠিক আছে? কিন্তু সেটা কোশ্চেন নয়। আমি একটা কনসিস্টেন্ট প্রবলেম এটা পোজ করতে পারি যেখানে গামাটি তে কিছু বলা নেই। কিছু বলা নেই মানে দাঁড়ালো যে এখানে একটা ফোর্স আছে, সেটার ভ্যালু হচ্ছে 0। আচ্ছা ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। ডিসপ্লেসমেন্ট যদি 0 হয় বলে দিতে হবে, ডিসপ্লেসমেন্ট যদি 10 হয় সেটাও বলে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা নয়ম্যান বাউন্ডারি কন্ডিশন নিজের থেকেই চলে আসবে, হেন্স দ্য ন্যাচারাল বাউন্ডারি কন্ডিশন, আচ্ছা ঠিক আছে? তো এই অবধি কোনো কোশ্চেন আছে এই জায়গাটা বুঝতে? না ঠিক আছে ঠিক আছে, আচ্ছা। আগের দিন থেকে আজ অব্দি যে ডিসকাশন হয়েছে তার মধ্যে মনে হয়েছে যে কোনো কিছু ইন্টারেস্টিং শিখছি আমরা, বা হ্যাঁ হ্যাঁ মানে এটা হ্যাঁ বলার জন্য বলতে হবে না, মানে তুমি ভাবো যে বা যদি এটাও মনে হয় যে আমরা আরেকটু ফাস্ট প্রোগ্রেস করতে পারি, তাহলেও ফাস্ট প্রোগ্রেস করা যেতে পারে। ফাস্ট প্রোগ্রেস করা যেতে পারে, তাই তো? ওকে, ভালো কথা। ওকে, আচ্ছা, এবার আমরা একটা কি হলো, ক্লিয়ার হলো না? অদ্ভুত ব্যাপার। ওকে, এবার আমরা একটা এক্সাম্পল নিই। এই কোয়ান্টিটিটাকে আমরা বলছি পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা ওকে, which is strain energy minus work potential, ঠিক আছে? ঠিক আছে এই স্ট্রেন এনার্জি মাইনাস ওয়ার্ক পোটেনশিয়াল সেগুলো কি? এই আমার কাছে একটা স্প্রিং রয়েছে, ঠিক আছে? তার এই এন্ডে আমি একটা এফ ফোর্স দিলাম, স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কে, ঠিক আছে? ঠিক আছে স্প্রিংটা ইলংগেট হলো এতটা বাই a displacement u, ঠিক আছে? Then what is the expression for strain energy? এটা কি জানো স্প্রিং এর স্ট্রেন এনার্জির এক্সপ্রেশন কি হবে? হাফ কে ইউ স্কয়ার। হাফ কে ইউ স্কয়ার, ভেরি গুড, ঠিক আছে? ওয়ার্ক পোটেনশিয়াল কি জিনিস জানো সেটা না। বলি। দেখো, যে সোর্সটা ফোর্স অ্যাপ্লাই করছিল, আমি যদি ধরে নিই যে সে ম্যাক্সিমাম এফ ফোর্স অব্দি দিতে পারতো, ঠিক আছে? এবার একটা তো জিনিস নিশ্চয়ই বুঝতে পারছো যে স্প্রিং এর ক্ষেত্রে ঘটনাটা এরকম ঘটেছে, সামথিং কল্ড কোয়াসিস্ট্যাটিক লোডিং, মানে ফোর্সটা গ্র্যাজুয়ালি বেড়েছে এবং তার সঙ্গে ডিসপ্লেসমেন্টটাও গ্র্যাজুয়ালি বেড়েছে, ঠিক আছে? ইনফ্যাক্ট আমরা রিপ্রেজেন্ট করি একটু উল্টো ভাবে, এটা আমার লেখাটাও ভুল হলো, ফোর্সটা গ্র্যাজুয়ালি বেড়েছে তার সঙ্গে ডিসপ্লেসমেন্টটা গ্র্যাজুয়ালি বেড়েছে, ঠিক আছে? বাট যদি কার্ভটা এরকম হতো, যদি যে সোর্সটাই ফোর্স এফ অ্যাপ্লাই করছে সে গোড়ার থেকে এফ অ্যাপ্লাই করে যেত, পুরো টাইমটাই এফ অ্যাপ্লাই করছে, ঠিক আছে? ধরো এই দিস মাচ ইজ এফ,
তাহলে and this much is u, তাহলে u ডিসপ্লেসমেন্ট পর্যন্ত কতটা কাজ করার ক্ষমতা ছিল সেই ফোর্সটা, বা রাদার সেই সোর্সটা? This is the work potential and this is the strain energy. আচ্ছা So this is AFU, ঠিক আছে? হুম, হুম। এবার AF আর U এর মধ্যে রিলেশন কি হাবি যাবি সেসবে আমি যাচ্ছি, ঠিক আছে? হুম। সেটা ইনফ্যাক্ট এখান থেকেই আসবে। এইটা হচ্ছে ইউ ডিসপ্লেসমেন্টের জন্য আমার এটা হচ্ছে আমার সিস্টেমের প্রপার্টি, আর এটা হচ্ছে যে সোর্সটা ফোর্স অ্যাপ্লাই করছে এটা হচ্ছে তার প্রপার্টি, ঠিক আছে? দুটোকে ইন্ডিপেন্ডেন্টলি ভাবতে হবে। এটা কিন্তু স্প্রিং এর উপর অ্যাপ্লাইড ফোর্স হিসেবে ভাবলে চলবে না, মানে সরি, এটাকে কিন্তু তোমার স্প্রিং কে এতটা টানলে এতটা ফোর্স ডেভেলপ হবে সেভাবে ভাবলে চলবে না। এটা হচ্ছে যে এক্সটার্নাল সোর্সটা ফোর্স অ্যাপ্লাই করছে তার ক্যাপাসিটি হিসেবে ভাবতে হবে, ঠিক আছে? তাহলে এই যে কোয়ান্টিটিটা ডিফাইন্ড হলো, ঠিক আছে? এবার ধরো আমি তোমাকে বললাম মিনিমাইজ দিস কোয়ান্টিটি। Actually, this comes from Lagrangian principle. স্যার আপনার কথা হ্যালো স্যার। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, ওই সিস্টেম প্রপার্টি আর সোর্স প্রপার্টি অবধি শুনতে পেলাম, তারপর তো কিছু আসছিল না। আচ্ছা, এখন শোনা যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ, এখন যাচ্ছে। আচ্ছা, এবার মানে মেকানিক্সে there are two ways broadly to solve any structural problem. One is Newtonian way, ঠিক আছে, যেভাবে আমরা এতকাল করে এসেছি, ঠিক আছে, and there is also a Lagrangian way, and that sometimes proves more useful than Newtonian way because this deals with scalar quantities such as energy, ঠিক আছে, আচ্ছা and in the end you will have to take some derivatives of those scalar quantities. এবার দেখো আমি যদি তোমাকে বলি যে এই পুরো এক্সপ্রেশনটাকে, ওকে, the relation between k, u and f is governed by minimization of this potential energy, ঠিক আছে? So this is Lagrangian principle, okay, যেখানে এই potential energy, given the expression of the potential energy on u is that value, মানে তুমি একটা এক্সটার্নাল ফোর্স এফ অ্যাপ্লাই করলে ইউ নিজেকে সেইভাবে অ্যাডজাস্ট করবে যাতে করে কিনা এই পোটেনশিয়াল এনার্জিটা মিনিমাইজ হয়। আচ্ছা, ঠিক আছে? এবার আমি যদি এর ডেরিভেটিভ নিই, ওকে, তাহলে আমি পাবো হচ্ছে এই এক্সপ্রেশনটা, তাই তো? ঠিক আছে, এবার আমরা এই এক্সপ্রেশনটা তো অলরেডি জানি, এটাকে ধরে নিয়েই এগোই আমরা, ঠিক আছে? তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এইটা ট্রু হলে এই জিনিসটা ট্রু হবে, তাই তো? ঠিক আছে, আচ্ছা, এবার আমরা একটা এক্সাম্পল দেখি। এটা একটা 1D এক্সাম্পল। একটা 1 ডাইমেনশনাল রড রয়েছে, ইউনিফর্ম রড, ক্রস সেকশন চেঞ্জ হচ্ছে না, ওকে, এবং তার উপর একটা ডিস্ট্রিবিউটেড ফোর্স রয়েছে। এই ছবিটা কতটা ক্লিয়ার হচ্ছে
আমি ঠিক শিওর না, মানে ধরো রডের প্রতিটা জায়গায় কেউ যেন ধরে ধরে টানছে, শুধু এন্ডে নয়, পুরোটার উপরই একটা ডিস্ট্রিবিউটেড লোড রয়েছে। আচ্ছা, মানে টানছে মানে যে এন্ডটা ফ্রি আছে, ফ্রি এন্ডের দিক থেকে টানা হচ্ছে, তাই তো? এন্ড থেকে শুধু টানা হচ্ছে না, ঠিক আছে, তাকে পুরোটা ধরেই টানা হচ্ছে, ঠিক আছে, প্রত্যেক লোকেশনে ডিস্ট্রিবিউটেড, মানে এ এর ইউনিট হচ্ছে নিউটন পার মিটার টাইপের, ঠিক আছে, ইটস এ ডিস্ট্রিবিউটেড লোড, ঠিক আচ্ছা। আছে। যেমন আমরা বিমের ক্ষেত্রে ডিস্ট্রিবিউটেড লোড দেখি, এটা হচ্ছে বারের জন্য ডিস্ট্রিবিউটেড লোড, সেই জন্য অ্যাক্সিয়ালি কাজ করছে, আচ্ছা। দ্যাটস ইট, ঠিক আছে। ইনফ্যাক্ট ইন অ্যাডিশন আমরা এরকমও ভাবতে পারি যে এর এন্ডে একটা এক্সট্রা পি ফোর্স আছে। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আচ্ছা, এবার ধরো আমরা লেফট হ্যান্ড থেকে কোঅর্ডিনেটটা ক্যালকুলেট মানে মেজার করছি এক্স। At any given x, if I take the free body diagram of a dx element, ঠিক আছে, তাহলে dx এলিমেন্টটা আমার এইরকম, যার মধ্যে q কাজ করছে, ঠিক আছে। Now this q is a function of x. That means I'm keeping the thing general. এবার এবার আমি ধরো এখানে অ্যাজিউম করতে পারি এর ওপর স্ট্রেস হচ্ছে সিগমা এক্স, স্ট্রেস হচ্ছে সিগমা, ওকে, আর এই এন্ডে স্ট্রেসটা হচ্ছে সিগমা এক্স প্লাস ডি সিগমা এক্স ডিএক্স টাইমস ডিএক্স, ঠিক আছে। ঠিক আছে। এই ছবিটাতে আমরা পরে যাব, ঠিক আছে। এর ক্রস সেকশন এরিয়া আমি ধরে নিচ্ছি হচ্ছে A0, ওকে। এবার আমি প্রথমে এর পাই, এর জন্য একটা পাই ক্যালকুলেট করার চেষ্টা করি। প্রথমে হবে হচ্ছে স্ট্রেন এনার্জি, ওকে। তাহলে আমি ধরে নিলাম এপসিলন হচ্ছে এর স্ট্রেস স্ট্রেন এট এনি এক্স, তাহলে হাফ ই টাইমস এপসিলন, সো আমি ধরে নিচ্ছি লিনিয়ার ইলাস্টিক অ্যান্ড সো অন, linear elastic, within elastic limit and so on. So stress is E times epsilon, strain energy E times epsilon x squared, okay. কিন্তু that would be the strain energy density, মানে strain energy per unit volume. Energy per unit volume has the unit of MPa, like a pressure. এবার দেখো, this one has a unit of GPa or MPa or something, okay. This one is unitless, so this thing is energy density per unit volume. একে যদি আমি ভলিউম দিয়ে মাল্টিপ্লাই করি, এবার আমি ডাইরেক্টলি মাল্টিপ্লাই করতে পারবো না, কারণ এপসিলন কুড বি চেঞ্জিং ফ্রম লেফট টু রাইট, ইট উইল ইনডিড চেঞ্জ ইন কেস অফ ডিস্ট্রিবিউটেড লোড, ইট উইল ইনডিড চেঞ্জ ফ্রম লেফট টু রাইট। এর লেন্থটা আমি এল ধরে নিলাম, তাহলে 0 to L A0 times dx. So A0 dx is basically your dv, so you're integrating over the volume, ঠিক আছে। So this is the expression for strain energy, okay. Now what is the expression for epsilon? Strain এর expression কি? du dx. du dx, এটা সলিড মেকানিক্স এর নোটটা যদি দেখে থাকো, then you should be familiar with this sort of expression. আমরা 11 12 যেভাবে স্ট্রেন ডিফাইন করতাম, বা আমাদের গ্র্যাজুয়েশনের মধ্যে ফার্স্ট ইয়ারে আমরা যেভাবে স্ট্রেন ডিফাইন করেছি, which is like the change in length per unit length. So if the total change in length is delta, you would simply divide delta by L, and that would be our strain. But that expression is only valid when the strain is uniform, okay, and strain is not uniform in general. মানে ধরো আমি ধরলাম
বাঁদিক থেকে ডান দিক পর্যন্ত প্রত্যেক জায়গাতেই ডিসপ্লেসমেন্ট হচ্ছে, রডটা পুরোটাই ইলংগেট করছে, এবং at any location the elongation মানে চেঞ্জ অফ পজিশন ফ্রম দ্য প্রিভিয়াস পজিশন, মানে আগে রডটা ছিল হচ্ছে এইরকম, এখন রডটা এইরকম হয়ে গেছে। তাহলে এই রডের মধ্যে আমি যদি আগে একটা পয়েন্টকে মার্ক করে রাখতাম পি বলে, সেই পি পয়েন্ট আর সেখানে নেই, চলে এসছে পি প্রাইমে। এই পি আর পি প্রাইমের মধ্যে যে গ্যাপটা, দ্যাট ইজ ইউ, বাট দেন দিস ইউ ইজ এ ফাংশন অফ এক্স, ইট উইল পি টু কিউ। ওকে, তাহলে কিউ পয়েন্টটা যে এখানে রয়েছে, এখানে কিউ প্রাইম এলো, দ্যাট ইজ এ ডিফারেন্ট পয়েন্ট। ওকে, এই পয়েন্টে যদি আমার ডিসপ্লেসমেন্ট হয় ইউ, এই পয়েন্টে আমার ডিসপ্লেসমেন্ট হচ্ছে ইউ প্লাস ডিউ ডিএক্স টাইমস ডিএক্স। সো এপসিলন ইজ এপসিলন মেজার্ড ওভার দিস ডিফারেন্সিয়াল লেংথ। এর থেকে তো আর অ্যাবসলিউট কিছু হয় না, দ্য localized strain, not the global average strain, but the localized strain is u plus, rather এই পার্টটাকে আমি বলবো হচ্ছে du, সিম্পলি du বলবো, এই পার্টটাকে আমি সিম্পলি d sigma বলবো। ওকে, সো u plus du এই পার্টের ইলংগেশন। ওকে, এই পার্টের ইলংগেশন হচ্ছে u। তাহলে ওই যে আগে স্প্রিং এর এক্সাম্পল দেখলাম, দুটো এন্ডের মধ্যে কতটা গ্যাপ চেঞ্জ হয়েছে, সো দ্যাট ইজ d plus u plus du minus u and then divided by dx, so it is du dx. This is the expression for strain. আমরা এটাকে u প্রাইমে লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা, তাই যদি হয় তাহলে আমার স্ট্রেন এনার্জির এক্সপ্রেশন হচ্ছে a0 ইন্টিগ্রেশন 0 to l, আমি e/2 টাকে বাইরেও রাখতে পারি, u প্রাইম স্কোয়ার্ড dx, তাই তো? স্ট্রেন এনার্জির এই এক্সপ্রেশনটা হলো। এবার হচ্ছে আমরা ওয়ার্ক পোটেনশিয়ালের এক্সপ্রেশন লিখব। ওয়ার্ক পোটেনশিয়াল, ওয়ার্ক পোটেনশিয়াল হচ্ছে, ধরো এই কিউটা, ঠিক আছে, এই ডিফারেন্সিয়াল লেংথের উপর কাজ করছে, সো ডিফারেন্সিয়াল ফোর্স ইজ কিউ অফ এক্স টাইমস ডিএক্স, তাই তো, এই ডিফারেন্সিয়াল এলিমেন্টের উপর, এবং এর উপর কাজ করে ডিফারেন্সিয়াল এলিমেন্টটাকে কতটা মুভ করাচ্ছে, বাই এ ডিস্টেন্স অফ ইউ, তাই তো? এটা বোঝা গেল? কিউ অফ এক্স এই ডিফারেন্সিয়াল লেংথের উপর কাজ করছে, এতটা ফোর্স দিচ্ছে, এবং পুরো এলিমেন্টটাকে মুভ করাচ্ছে বাই ইউ, ঠিক আছে? ইউ ভাবতে পারো, ইউ প্লাস ডিউ বাই 2 ভাবতে পারো, effectively in the end you will neglect the differential term and it is u. তাহলে this one is qx times u of x dx. ওকে, আর যদি এন্ডের এই কনসেন্ট্রেটেড ফোর্সটাকে নাও, ঠিক আছে, তাহলে জিনিসটা দাঁড়াবে প্লাস p টাইমস u at l, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আচ্ছা। এবার আমরা যদি পাইটাকে লিখি, ওকে, so now we are trying to minimize pi with u of x, ঠিক আছে? দেখো এখানে u কি ছিল, এখানে u ছিল একটা নাম্বার, যা খুশি ভ্যালু নিতে পারত, ঠিক আছে? আর পাই যাকে তুমি অপটিমাইজ করছিলে বা মিনিমাইজ করছিলে, সে ছিল ইউ এর একটা ফাংশন, ঠিক আছে? এখানে ইউ নিজে এক্স এর একটা ফাংশন, এবং পাই, তুমি দেখে বলো তো পাইটা কি দাঁড়াবে? a0 e/2 u dash square. না, I can write the expression,
but what will pi be? বুঝলাম না কোয়েশ্চেনটা আরেকবার বলুন। এখানে পাইটা হচ্ছে ইউ এর একটা ফাংশন, ইউ হ্যাঁ। জাস্ট একটা নাম্বার, মানে ইউ এর তুমি একটা অ্যাক্সিস ভাবতে পারো, ইউ যেরম হুম, যেরম ভ্যালু নেবে পাই এর ভ্যালু সেরম সেরম চেঞ্জ করবে, মানে ইউ হুম, ক্যান প্লট something like this. হুম, Okay, sorry, rather এইটা হচ্ছে তোমার সলিউশন যেটা তুমি বার করতে হুম, চাইছো, বাট ইফ ইউ চেঞ্জ কিপ অন চেঞ্জিং ইউ given f and k, f এর ভ্যালুটা যদি দেয়া থাকে k এর ভ্যালু যদি দেয়া থাকে, so it's a quadratic equation, হুম, so pi changes with u, something like this. হুম, ওকে, এরকম বা অন্য কোনো রকম হতে পারে। হুম, তো আমার মনে হয় এরকমই হবে। তো এখানে পাইটা ছিল ইউ এর একটা ফাংশন, এখানে ইউ হচ্ছে এক্স এর ফাংশন, ইউ অ্যাজ ওয়েল এজ ইউ প্রাইম অফ এক্স। হুম, ওকে, তাহলে পাইটা কি? ফাংশনাল হবে। পাইটা একটা ফাংশনাল, ইয়েস, ঠিক আছে। এইবার ফর দ্য টাইম বিং, ফর দ্য সেক অফ সিম্পলিসিটি, লেটস জাস্ট ড্রপ দ্য এন্ড লোড টার্ম, মানে ধরে নাও এই পিটা জিরো ফর দ্য টাইম বিং, ভুলেই ঠিক যাও আছে। এটাকে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তোমার ফাংশনালের এক্সপ্রেশন। কিরম দেখতে ফাংশনালটা? এরকম ভাবে লেখাটাই সুবিধে, কারণ দ্যাট গিভস আস টু ডিস্টিংক্ট টার্মস, ওয়ান ইজ ডিপেন্ডেন্ট অন ইউ প্রাইম, দ্য আদার বিং ডিপেন্ডেন্ট অন ইউ, ঠিক আছে। তাহলেও আমরা পুরো ফাংশনালটাকে লিখবো। These are functions of x, but আমরা এরকম ভাবেই লিখবো। আচ্ছা স্যার, এখানে যে দুটো টার্ম পাচ্ছি আমরা আলাদা, একটা স্ট্রেন এনার্জি, একটা ওয়ার্ক পোটেনশিয়ালের জন্য, তো হুম, এই মানে দুটো আলাদা করে কি আমরা ওয়াই আর ওয়াই ড্যাশ ডিফাইন করতে পারি না, যে কোনো মানে একবারই করতে হবে? দুটো আলাদা করে ওয়াই ড্যাশ বলতে? মানে সাপোজ ধরুন এটা আমরা, আমাদের পাইটা একটা ফাংশনাল আমার কাছে, তো হুম হুম। আমি কি মানে এটাকে কনসিডার করতে পারি যে সাম অফ মানে ডিফারেন্স অফ টু ডিফারেন্ট ফাংশনালস এরকম করে, ধরুন ফার্স্ট টার্মের জন্য একটা আলাদা ওয়াই ওয়াই ড্যাশ থাকবে, আমার সেকেন্ড টার্মের জন্য একটা আলাদা ওয়াই ওয়াই ড্যাশ থাকবে? না, ইটস দ্য সেম ইউ, ঠিক আচ্ছা, আছে। আচ্ছা, মানে দুক্ষেত্রে এটা সেম ইউ, এটা আচ্ছা, কিন্তু কোনো আলাদা ইউ না। যে ইউ আচ্ছা, থেকে আমি স্ট্রেনটা ডিফাইন করছি সেই ইউ দিয়েই আমি এই ওয়ার্ক পোটেনশিয়ালটাকেও ডিফাইন করছি, ঠিক আচ্ছা, আছে। আর গিভেন আচ্ছা, এক্স ইটস দ্য সেম ইউ, এবং আচ্ছা, তারই ডেরিভেটিভ হচ্ছে ইউ প্রাইম, ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। এবার নাও দিস বিকামস ইউর এফ, ঠিক আছে। হুম, নাও ট্রাই টু রাইট, এটা নিজে একবার একটা খাতায় লেখো, হোয়াট উড বি দ্য অয়েলার ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন। অয়েলার ল্যাগ্রাঞ্জ ইকুয়েশনের রিপ্রেজেন্টেশনটা হচ্ছে এইরকম, ডেল এফ ডেল ইউ মাইনাস ডেল এফ ডেল ইউ প্রাইম প্রথমে করবে, তারপরে হুম। তার ডেরিভেটিভ নেবে উইথ রেসপেক্ট টু এক্স, অ্যান্ড দ্যাট ইকুয়ালস টু জিরো। এটা করো তো। তো এখানে এক্সটা কি হবে? মানে এক্সটা তো এক্সই। হ্যাঁ, তো মানে আমরা এখানে ডেল এফ ডেল ইউ করছি, ওখানে মাইনাস কিউ পাবো, ডেল এফ ডেল ইউ ড্যাশে আমরা হচ্ছে এ নট ই ইউ ড্যাশ পাচ্ছি। তুমি আগে এই টার্মটা ক্যালকুলেট করো, এই টার্মটার এক্সপ্রেশন বার করো, এই টার্মটার এক্সপ্রেশন বার করবার পর দেন টেক ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স। আচ্ছা, So your del f del u is going to be a0 times e times u prime, okay, মাই- and হ্যাঁ
Del F sorry, means this is del F. This is your del F del U prime. Okay. R then if you take derivative with respect to x, it would simply be this. Given these two are constants, this is going to be the double derivative of u. Okay. And if you take derivative with respect to u, then that expression is simply q. minus. Okay. Rather minus q. So the final expression is আচ্ছা ঠিক বোঝা গেল? হুম ঠিক আছে? Now depending on what sort of function q is, your solution of u will change. ঠিক আছে? স্যার তার মানে ধরুন আমাকে মানে এটা ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলভ করতে হবে টু গেট দ্য ফাইনাল রেজাল্ট, তাই তো? Yes, yes, using the boundary conditions. আচ্ছা কিন্তু এখন আমি বাউন্ডারি কন্ডিশন গুলো বলিনি। ঠিক আছে? এবার আরেকটা জিনিস বলার, বাউন্ডারি কন্ডিশন গুলো কি কি? First of all, u at 0 is 0. এটা তো জানা। But what is the other boundary condition? The other boundary condition is এই এন্ডে আমি যদি ধরে নিই যে কোনো ফোর্স নেই, কোনো ফোর্স যদি এখানে না থাকে, পি যদি এখানে না থাকে, ঠিক আছে, তাহলে লেটস টেক আ ফ্রি বডি ডায়াগ্রাম রাইট হিয়ার। ঠিক আছে, তাহলে এখানে আমার থাকছে হচ্ছে কিউ এন্ড কিউ। ঠিক আছে, এন্ড দিস মাচ ইজ ডিএক্স। এই এন্ডে কিছু স্ট্রেস থাকবে। ঠিক আছে, আচ্ছা এটা দেখে কি একটা জিনিস বোঝা যাচ্ছে যে স্ট্রেসটা সবচেয়ে বেশি হবে এই এন্ডে? এটা কি বোঝা যাচ্ছে? স্ট্রেসটা সব কোন এন্ডে বলছেন? লেফট এন্ডে সবচেয়ে বেশি হবে। এই ইকুয়েশনটা ভালো করে খেয়াল করো। এর মানে দাঁড়াচ্ছে if qx is greater than 0, then this thing is less than 0, and that means u only decreases, u prime only decreases, which means u prime কি? u prime হচ্ছে strain, আর stress কি? It is proportional to strain. And if this thing is less than 0, then stress gradually decreases from left to right. So the stress is highest at this end. ঠিক বুঝতে পারছো তো? এটা বোঝা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, এবার দেখো যত তুমি ডান দিকে সরে আসছো, স্যার এই যে আপনি বাউন্ডারি কন্ডিশনটা বললেন u of 0 equal to 0, এটা তো মানে নিউম্যান বাউন্ডারি কন্ডিশন হলো এটা। it is a Dirichlet boundary condition. মানে ন্যাচারালি মানে আমরা যাই দিই তো ওখানে তো ডিসপ্লেসমেন্ট 0ই হবে। না, এখানে ডিসপ্লেসমেন্ট আমাকে 0 বলে দিতে হবে। ঠিক আছে, হ্যাঁ তুমি ছবি দেখে বুঝতে পারছো এখানে ডিসপ্লেসমেন্টটা 0, কিন্তু অঙ্ক করবার সময় তুমি যখন বাউন্ডারি কন্ডিশন বসাবে u 0 equal 0 এটা তোমাকে বলে দিতে হবে। আচ্ছা, ঠিক আছে, তেমনি হচ্ছে এই যে ফ্রি এন্ড যেটা, এখানে যদি কোনো ট্র্যাকশন না থাকে, ঠিক আছে, এবার ধরো এই এন্ডে স্ট্রেসটা হচ্ছে কত? আমি ধরলাম সিগমা। ঠিক আছে, কিন্তু এই সারফেসে কোনো ট্র্যাকশন নেই, কোনো ফোর্স নেই, তাহলে এইটুকুনি হচ্ছে আমার ফ্রি বডি ডায়াগ্রাম এট দ্য এন্ড, রাইট এন্ড। ঠিক আছে, তাহলে সিগমার এক্সপ্রেশনটা কত হবে? সিগমা উড বি মাইনাস, sorry, not minus, sigma would be, sorry, so if I write the equilibrium equation, sigma fx should be 0, which means sigma times minus sigma times a0 because it is acting towards the left, plus qx dx equals 0.
হুম, ঠিক আছে? হুম, therefore sigma is qx dx by a0. এটা কিন্তু আমি শুধু রাইট এন্ডের কথা বলছি, হুম, হুম, ইন্টারমিডিয়েট কোনো পজিশনের কথা বলছি না, শুধুমাত্র হুম, রাইট এন্ডে, যেখানে এখানে কোনো ফোর্স নেই। ঠিক আছে? তার মানে কি দাঁড়াচ্ছে, যে ইফ dx টেন্ডস টু 0, এ দেখো q টাইমস dx, তাই তো? হুম, এখানে আমার লেখাটা ভুল হচ্ছে, q টাইমস dx. So if dx tends to 0, sigma tends to 0. তার মানে হচ্ছে এক্স্যাক্টলি অ্যাট দিস রাইট এন্ড এইখানে তোমার স্ট্রেসটা 0। জিরো। তুমি যদি dx টা ছোট করতে থাকো, আরো ছোট করো, আরো ছোট করো, হুম, যত কাছে আসবে রাইট এন্ডের, ইউর স্ট্রেস উড অ্যাকচুয়ালি বি 0. এটা বোঝা গেল? হুম, 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 বোঝা গেছে। এবার স্ট্রেস যদি রাইট হ্যান্ড সাইডে 0 হয়, স্ট্রেন কত হবে? জিরো। 0. স্ট্রেনের এক্সপ্রেশন কি? ইউ প্রাইম। স্ট্রেনের এক্সপ্রেশন তো ইউ প্রাইম হুম, ডিউ ডিএক্স। হুম, একটু আগে আমরা বললাম, হুম, 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 দেখলাম এখানে কিভাবে হুম, কিভাবে হয় এটা, হুম, ডিউ ডিএক্স, হুম, তাই তো? তার হুম, মানে the other boundary condition is Neumann boundary condition. U prime at L is 0. Neumann boundary condition মানে হচ্ছে the boundary condition on the normal gradient. এখানে এই সারফেসটার নর্মাল ডিরেকশন হচ্ছে x ডিরেকশন। ওকে, সুতরাং x এর রেসপেক্টে ডেরিভেটিভটা এই কোয়ান্টিটির would be আচ্ছা, আচ্ছা, known আচ্ছা, to us. আচ্ছা, আচ্ছা। would be known to us. ভালো করে খেয়াল করো কি বলছি। The derivative on the traction boundary, we have the Neumann boundary condition, which means we'll know the normal derivative of the primary variable, that is u. Okay, হুম, তার মানে u এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x would be known to us. হুম, ঠিক আছে, বোঝা গেল কি বলছি? হুম, তার মানে এই বাউন্ডারি কন্ডিশনটা যখন এই স্টেটমেন্টটা বলবে, নিজের মনেও যখন বলবে, কখনো কিন্তু এরকম বলবে না যে the derivative would be 0. No, not necessary. The derivative would be known to us. একইভাবে আমি যদি এখানে ধরে নিই যেখানে একটা পি ফোর্স থাকছে, পি থাকছে, হুম, তাহলে এই জিনিসটা আমার এফ এক্স ইকুয়াল 0 হবে না? সিগমা এফ এক্স, সিগমা এফ এক্স যদি 0 হয়, দেন দ্যাট শুড বি কিউ ডিএক্স প্লাস পি, তাই তো? হুম, যদি এখানে আমার একটা নন জিরো কনসেন্ট্রেটেড ফোর্স পি থাকে, যদি নন জিরো কনসেন্ট্রেটেড ফোর্স পি থাকে, বুঝতে পারছো কি বলছি? হুম, তাহলে আমার এই এক্সপ্রেশনটা শুধুমাত্র সিগমা সিগমা ইকুয়ালস কিউ ডিএক্স বাই এ জিরো হবে না, প্লাস পি হবে, হ্যাঁ, পি বাই এ জিরো হবে, তাই তো? হুম, তাই হবে তো? হুম, তাহলে ইন দ্য লিমিট ডিএক্স টেন্ডস টু 0, এই টার্মটা উড বি 0। হুম, হুম, বোঝা গেল? হ্যাঁ, হ্যাঁ, তার মানে এক্স্যাক্টলি এট দ্য রাইট হ্যান্ড সাইড, ওকে, দ্য বাউন্ডারি কন্ডিশন ইজ sigma is p by a0, which means epsilon is this thing by e, which আচ্ছা, means u prime is p by a0 times e. ওকে, তার মানে the normal derivative would be known to us. It's not necessarily 0, but it would be known to us. ঠিক ঠিক আছে? আছে। এবার দেখো মজা হচ্ছে, আগে আমরা অয়েলার ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন ডিরাইভ করেছিলাম ইউজিং both of them to be what? To be ডিরিকলে বাউন্ডারি কন্ডিশন। এবার আমরা একটা কনসিস্টেন্সি চেক করে দেখি যে একটা বাউন্ডারি কন্ডিশন যদি ডিরিকলে হয়, আরেকটা বাউন্ডারি কন্ডিশন যদি নয়মান হয়, তাহলে কি আমরা সেম অয়েলার ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন পাবো? আমরা চেক আচ্ছা, করে দেখি, আচ্ছা, চেক করে দেখি। ওকে, তো তার জন্য আমরা যেটা করব, আমরা কিছু কিছু জিনিস মুছবো। এবং এখানে আমরা অ্যাড করব
পি, এবার পি এর ওয়ার্ক পোটেনশিয়াল কতটা, তার জন্য আমাকে শুধুমাত্র ইউ অ্যাট এল ইউজ করতে হবে। হুম, হুম, এই বিষয়টা বুঝতে পারলে? মানে হুম, ইউ এক্স্যাক্টলি অ্যাট এল, L, হুম, ঠিক আছে? আচ্ছা, এই হয়ে গেল আমার ওয়ার্ক পোটেনশিয়াল। তাহলে আমার পাই এর এক্সপ্রেশনে কি চেঞ্জ হবে, এখানে মাইনাস পি টাইমস ইউ এল হলো, ঠিক আছে? হুম, আচ্ছা, এবার এবার আমি যেটা করব সেটা হচ্ছে পাইটাকে আমি এরকম লিখতে পারি, পাইটাকে আমি যদি এরকম ডিফাইন করি, পাই টিল্ডা, আচ্ছা পাই টিল্ডারে আমি যাব না, আমরা ভেরিয়েশনাল প্রিন্সিপালে যা ইউজ করেছি, ঠিক আছে, সেই ভেরিয়েশনাল ফর্মুলেশনে আমি তার মধ্যে থেকে পাই এর ফার্স্ট ভেরিয়েশনটা লিখছি। ঠিক আছে। সো ইট উড লুক সামথিং লাইক দিস। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এই যে পি ইউএল, এটাকে আমরা এই জিনিসটা লিখতে পারি, পি টাইমস ইন্টিগ্রেশন 0 টু এল ডেল্টা ইউ টাইমস ডেল্টা এক্স মাইনাস এল ডিএক্স। আমরা একটা ডেল্টা ফাংশন ইউজ করছি, ঠিক আছে। ঠিক আছে? মানে ডেল্টা ফাংশন দিয়ে আমরা এরকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এটা কিন্তু ডেল্টা ফাংশন অ্যাজ এ ভেরিয়েশন নিলাম বা এরকম কিছু নয়, কিন্তু হুম, 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 আমরা ঠিক একটা আছে। ডেল্টা ফাংশন ইউজ করতে পারি, হুম, হুম, ঠিক আছে? হুম। তাহলে ফার্স্ট ভেরিয়েশনটা দেখতে এইরকম হবে। খেয়াল করে দেখো, আমাদের টার্মগুলো এরকম এসেছিল, ডেল ইউ প্রাইম, ডেল ওয়াই প্রাইম, ডেল্টা ওয়াই, ডেল্টা হুম, ওয়াই প্রাইম, হুম, ডেল এফ ডেল ওয়াই প্রাইম, ডেল্টা ওয়াই প্রাইম। হুম, সেই রকম একটা টার্ম এখানে আসবে, মাইনাস কিউ ইন্টু ডেল্টা ইউ, এরকম একটা টার্ম আসবে, ডিএক্স। আচ্ছা, আরেকটা টার্ম কি আসবে, যেহেতু দিস ইজ অলসো, ভুলে দাও, this is also associated with u of x, ওকে? হুম, তার জন্য এখানে আমাদের এরকম আরেকটা টার্ম আসবে, p ডেল্টা ইউ ডেল্টা অফ এক্স মাইনাস এল, এই পুরো জিনিসটা টাইমস ডিএক্স। এবার এই লাস্ট টার্মটাকে, লাস্ট ইন্টিগ্রেশনটাকে আমি এরকম ভাবে লিখতে পারি, আমি এই দুটোর থেকে যে টার্মটা সেটাকে লিখছি এরকম ভাবে, কিউ ডেল্টা ইউ, ঠিক আছে, ডিএক্স প্লাস 0 টু এল, কোনো কিছুকে যদি ডেল্টা ফাংশনের সঙ্গে আমি ইন্টিগ্রেট করি, তো ইট উড বি পি টাইমস ডেল্টা ইউ, সরি এটা অ্যাকচুয়ালি মাইনাস হবে, মাইনাস পি টাইমস ডেল্টা ইউ অ্যাট এল। এটা বুঝতে পারলে কি হলো? ডেল্টা ফাংশন ছিল এক্স মাইনাস এল, এইটাকে হ্যাঁ, আমি যেভাবে ইন্টিগ্রেশনে নিয়ে গিয়েছিলাম, এই জিনিসটাকে আমি সেভাবে ইন্টিগ্রেশন থেকে বার করলাম, ঠিক আছে? আচ্ছা। বোঝা গেল কিভাবে আমরা এই ফার্স্ট ভেরিয়েশনের ফর্মুলেশনে গেলাম? সেটা তুমি আগের দিনের ভিডিওটা আরেকবার দেখলে হুম, হুম, বুঝতে পারবে, হুম, ঠিক আছে?
বা ইনফ্যাক্ট তুমি নোটসে যদি দেখো, নোটসে দেখলেও আরো ভালো করে বুঝতে পারবে। তো মোদ্দা কথাটা হচ্ছে যে আমার যেরম যেরম ইউ দিয়ে থাকবে সেরম সেরম ডেল্টা ইউ দিয়ে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা। কেবলমাত্র যে ইউ প্রাইমের টার্মগুলো সেগুলো আমাকে মডিফাই করতে হবে। হুম। এই স্টেপটা না করেই হয়তো, মানে তুমি যদি চন্দ্রশেখর যোগের নোট দেখো বা বইতে দেখো, এই স্টেপটা না করেই হয়তো দেখানো আছে, ঠিক আছে? আচ্ছা। কিন্তু আমি এই স্টেপটা করি যাতে হয়তো একটা ডেল্টা ফাংশন, অনেক সময় ডেল্টা ফাংশন অনেকে আইডেন্টিফাই করতে পারে না, কিন্তু এই জিনিসটা করলে লজিক্যালিও জিনিসটা তোমার কাছে ক্লিয়ার থাকে যে হুম। আলটিমেটলি কিভাবে এলো, হুম। ঠিক আছে? আচ্ছা, সো পি টাইমস ডেল্টা ইউ এল, ঠিক আছে? ঠিক আছে। এবার আমি এই পার্টটাকে ইন্টিগ্রেশন বাই পার্টস করছি। যে পার্টটার মধ্যে ডেল্টা ইউ রয়েছে তাকে ছোঁবো না, শুধুমাত্র ডেল্টা ইউ প্রাইম যেটাতে রয়েছে, হুম। তাহলে সেটাকে আমি কি করছি, এ জিরো ই A0 E ইউ এই ড্যাশ টার্মটা, হ্যাঁ একই থাকবে ইউ প্রাইম, খালি ইন্টিগ্রেশন এই টার্মটা ইন্টিগ্রেটেড হয়ে যাবে ডেল্টা ইউ হুম। at 0 and L, হুম। তার সঙ্গে মাইনাস 0 to L A0 E ইউ U double prime minus plus Q times delta U, হুম। এইটার ডেরিভেটিভ হবে আর এইটার হুম। ইন্টিগ্রেশন হবে, ইন্টিগ্রেশন বাই পার্টসে হুম। দিয়ে ডেল্টা ইউ কমন হয়ে যাবে। আর হুম। যেহেতু এর সামনে একটা নেগেটিভ সাইন চলে আসবে, এর সঙ্গেও নেগেটিভ, তাই একটা প্লাস সাইন, হুম। ঠিক আছে? বোঝা গেল? হুম। হুম। বোঝা গেল তো? হুম। আচ্ছা, মাইনাস পি ডেল্টা ইউ এল, হুম। ঠিক আছে? হুম। এবার এই পার্টটাকে তো তুমি চিনতে পারছো, এইটা হচ্ছে তোমার অয়েলার-ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন যেটা এখানে চলে আসবে। হুম। হুম। তাহলে কি আমার এই বাউন্ডারি টার্মগুলো সব ক্যান্সেলড হয়ে যাবে? সেটাই আমায় বুঝতে হবে। প্রথম কথা দেখো, বাউন্ডারির টার্ম সবসময়তেই নিজেদের মধ্যে ক্যান্সেলড হবে। কেন বলো তো? তার কারণ হচ্ছে বাউন্ডারিতে যে ফোর্সটা কাজ করছে, বাউন্ডারিতে যে মোমেন্টটা কাজ করছে, সেটা একটা স্মলার সেট, ভলিউম যদি একটা লার্জার সেট হয়, বাউন্ডারি সবসময় একটা স্মলার সেট, তার মধ্যে কাজ করছে। সুতরাং যদিও এটাও একটা এনার্জি ফর্ম, এটাও একটা এনার্জি ফর্ম, মানে এদের ডাইমেনশন গুলো সবই এনার্জি, হিয়ার উই আর টকিং অ্যাবাউট এনার্জি ইন্টিগ্রেটেড উইদিন এ ভলিউম, ঠিক আছে? আর এটা হচ্ছে সারফেসে, সুতরাং সারফেসের টার্মগুলো অটোমেটিক্যালি নিজেদের ক্যান্সেল করে আর ভলিউমের টার্মটা আলাদা থাকে। তবে আমরা ওসবে যাব না, আমরা ম্যাথামেটিক্যালি পুরো জিনিসটা চেক করব। এবার হচ্ছে এটাকে আমি কি লিখতে পারি, ইকুয়ালস A0 E U প্রাইম ডেল্টা ইউ at L মাইনাস A0 E U প্রাইম ডেল্টা ইউ at 0, দুটো টার্মে লিখলাম, হুম। ঠিক আছে? বুঝা গেল? হ্যাঁ। এবার দেখো, at x equals 0, at x equals 0, value of u is known. হুম। হুম। ভ্যালু অফ ইউ 0 সেটা ইম্পর্টেন্ট না, ভ্যালু অফ ইউ ইজ নোন। হুম। হুম। সেটা ধরো যদি এই এন্ডটাতে ভ্যালু অফ ইউ দেওয়া থাকতো 10, ঠিক আছে? নন জিরো, জিরো হোক নন জিরো হোক, as long as it is known, the variation has to be 0, আচ্ছা। তাই তো? হুম। ডেল্টা ইউ হচ্ছে ইউ এর ভেরিয়েশন, তাহলে দিস কোয়ান্টিটি ইজ 0 at x equals 0, ঠিক আছে? হুম। হুম। এটা বোঝা যাচ্ছে তো? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আমরা কেন অয়েলার-ল্যাগ্রাঞ্জ ইকুয়েশনটা লিখতে পারি, সেই জন্য সবসময় এই লাইনটা লিখবে যে কোনো ডেরিভেশনে, because this is true for any variation delta u, only obeying the condition that wherever in gamma u যেখানে u দেওয়া থাকবে সেখানে delta u 0, other than that it is totally arbitrary। তার ফলে হচ্ছে তুমি আলটিমেটলি এই লিখতে পারো, ঠিক আছে? সেই জন্য এটা কখনো মিস করবে না। আচ্ছা, এই যে ডেল্টা ইউ 0 এর জন্য এটা 0 হয়ে গেল, পাশের টার্মটা কি হলো? পাশের টার্মটাতে খেয়াল করো, ডেল্টা ইউ 0 হবে না, কারণ তোমার কাছে ইউ জানা নেই। ডেল্টা ইউ যা খুশি হতে পারে, 0 হতে পারে, নন জিরো, এন্ড ফর এনি আরবিট্রারি ইউ তুমি জানো না যে ডেল্টা ইউ কত হবে, ঠিক আছে? কিন্তু তুমি একটা জিনিস জানো, the value of u prime at x equal L, the value of u prime at x equal L is p times a0 by L, so substitute p0 p by a0 times e, ঠিক আছে? এবার আমি ক্যান্সেল করছি
A0 আর E হুম, কি পড়ে থাকে? P P times delta U at x equal L. L. So this quantity is P times delta U at x equal L plus this term is 0. And then there is this other term which gets subtracted. আচ্ছা। বোঝা গেল? হুম, হুম, মানে বাউন্ডারি কন্ডিশন নরমালি থাক আর ডিরেক্টলি থাক, আমার গভর্নিং ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা অয়েলার ল্যাগ্রাঞ্জ ইকুয়েশনই হবে। আচ্ছা। এই অবধি বোঝা গেল? হুম, 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 আচ্ছা, এই যে টেকনিকটা আমরা দেখলাম, প্রথমে আমরা স্প্রিং এর ক্ষেত্রে কি দেখলাম, যে এই পোটেনশিয়াল এনার্জি বা পাই যাকে ডিফাইন করছি আমি স্ট্রেন এনার্জি মাইনাস ওয়ার্ক পোটেনশিয়াল, তাকে মিনিমাইজ যে ভ্যালুটা করে স্প্রিং এর ক্ষেত্রে ভ্যালু, সেই ভ্যালুটাই হচ্ছে ইউ এর ভ্যালু। ঠিক আছে, ইউ টেক দ্যাট ভ্যালু হুইচ মিনিমাইজেস পাই। ঠিক আছে, যেখানে ইউটা একটা ভ্যালু নিতে পারতো। একটা বারের ক্ষেত্রে ইউটা ইজ আ ফাংশন অফ এক্স, বাট ইট ইজ দ্যাট ফাংশন অফ এক্স হুইচ মিনিমাইজেস দ্য পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, কিন্তু এটা তো স্রেফ আমরা বলেছি যে এইভাবে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনটা পাবো। ঠিক আছে, স্প্রিং এর অ্যানালজিতে বলেছি। এবার আমরা চেক করে দেখি। সো দিস ইজ আওয়ার ল্যাগ্রাঞ্জিয়ান অ্যাপ্রোচ। ওকে, এবার আমরা চেক করে দেখি নিউটনিয়ান অ্যাপ্রোচে আমরা কি এক্সপ্রেশন পাই, গভর্নিং ডিফারেনশিয়াল ইকুয়েশনটার কি এক্সপ্রেশন পাই। বাউন্ডারি কন্ডিশন আমরা অলরেডি জানি, এই দুটো বাউন্ডারি কন্ডিশন, বাট গভর্নিং ডিফারেনশিয়াল ইকুয়েশনটার কি এক্সপ্রেশন সেটা আমরা একটু চেক করি। হ্যাঁ, ঠিক আছে। আমি এই পার্টটাকে মুছে দিচ্ছি। হুম, হুম, ঠিক আছে। ঠিক আছে, এবার নিউটনিয়ান এক্সপ্রেশনের জন্য আমি কি পাচ্ছি, লেফট হ্যান্ডের স্ট্রেস হচ্ছে সিগমা, রাইট হ্যান্ডের স্ট্রেস হচ্ছে সিগমা এক্স প্লাস ডি সিগমা। ঠিক আছে, তাহলে নেট ফোর্স ইন এক্স ডিরেকশন ফর ভেরি সিম্পল প্রবলেমস লাইক দিস, মানে ক্লাসিক স্ট্রেংথ অফ মেটেরিয়ালস এর সিম্পলেস্ট প্রবলেমের জন্য তোমার হয়তো মনে হতে পারে নিউটনিয়ান অ্যাপ্রোচ ইজ ওয়ে সিম্পলার, মানে এত ঝুট ঝামেলার মধ্যে যেতেই হবে না তো। বাট যখনই তুমি অ্যাডভান্স প্রবলেম করবে মেকানিক্সে, মানে আই ক্যান গিভ ইউ অ্যান এক্সাম্পল, look at solution for something called a double pendulum. আচ্ছা। ইন্টারেস্টেড থাকো, উইকিপিডিয়াতে গিয়ে বা ইন্টারনেটে গিয়ে ইউটিউবে গিয়ে ডাবল পেন্ডুলামের সলিউশন একবার খুঁজো, যেখানে একটা সিঙ্গেল পেন্ডুলাম, ঠিক আছে, সিম্পল পেন্ডুলাম হতে পারে, তার বদলে জাস্ট দুটো পেন্ডুলামকে হিঞ্জ করা আছে। ঠিক আছে, তার ক্ষেত্রে the problem becomes so complicated with Newtonian approach that you will have to go with Lagrangian approach. Just একটা element value দিলে। And the funny thing with Lagrangian approach is it treats a single pendulum just the same way as a double pendulum or an entire chain of small links. তুমি যদি একটা চেনের অসিলেশন মোশন সিমুলেট করতে চাও, so you need only the same principle, okay, in Lagrangian approach. And using that, I mean, obviously, if you're using Newtonian approach, for each body you need to apply those Newtonian laws of equilibrium. Whereas Lagrangian method, since it is everything about the total strain energy and total potential energy, okay, so it turns out to be an way simpler problem. Okay, এবং সেখান থেকে সলিউশন বার করাটা অনেক ইজি। এবার আমরা নিউটনিয়ান অ্যাপ্রোচ, যদিও আমাদের এই ছোটখাটো মানে আমাদের ইউজি লেভেলের সমস্ত প্রবলেমের জন্য নিউটনিয়ান অ্যাপ্রোচ ইজ গুড এনাফ এন্ড সিম্পলার এনাফ, তাই আমরা দেখি যে সিগমা এফএক্স নিলে কত হচ্ছে। প্রথমত পজিটিভ সাইডে আসছে এত, এটা সিগমা এক্স কেন আমি লিখছি, এখানে তো একটাই স্ট্রেস রয়েছে, হুইচ ইজ সিগমা এক্স অফ কোর্স, সিগমা প্লাস ডি সিগমা এ জিরো, এই দিকের ফোর্সটা, আবার উল্টো দিকের ফোর্সটা হচ্ছে সিগমা টাইমস এ জিরো। ঠিক আছে, আবার অ্যাডিশনাল ফোর্স যেটা ডান দিকে যাচ্ছে সেটা হচ্ছে কিউ এক্স টাইমস ডিএক্স। ঠিক আছে, এই যে নেট ফোর্স এনিওয়্যার ইট হ্যাজ টু বি জিরো, তাই তো, ফোর্স শুড বি জিরো। এবার আমি যদি বাদ দিতে থাকি তাহলে আমি দেখবো ডি সিগমা টাইমস এ জিরো
plus qx dx equals 0. That implies d sigma dx a0 times d sigma dx plus q of x is 0. Now sigma is e times epsilon e times u prime, which means a0 e u double prime plus q of x is 0. Okay, তার মানে হচ্ছে যে whether you use Newtonian approach or Lagrangian approach, you'll arrive at the same equation. আর আরো একটা বিষয় আমরা দেখলাম কিভাবে ফাংশনাল ফর্মে একটা প্রবলেমকে পোজ করা যায়। আমরা আগেও দেখেছি, প্র্যাকটিস কোন প্রবলেমের জন্য দেখেছি, এবং আমরা দেখেছি যে সেই প্রবলেমকে সলভ করতে কিভাবে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন ডিফারেন্সিয়াল ইকুয়েশনে পৌঁছানো যায় থ্রু অয়েলার-ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন। এবং এটাও দেখলাম যে Euler-Lagrange equation, okay, independent of the boundary conditions, whether they are Dirichlet or Neumann in nature, given a functional, the Euler-Lagrange equation is still the same. ঠিক আছে? আরো একটা বিষয়, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কেন পৌঁছাতে লাগে, একটা ফাংশনাল ফর্মে একটা প্রবলেম দেওয়া থাকলে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কেন পৌঁছাতে লাগে, তার কারণ হচ্ছে আমরা যদি একটা নাম্বার সলভ করতে চাইতাম তাহলে আমাকে একটা অ্যালজেব্রিক ইকুয়েশনে, মানে এখানে অ্যালজেব্রা বলতে শুধু উচ্চ মাধ্যমিকের অ্যালজেব্রার কথা আমি বলছি না, মানে অ্যালজেব্রিক, ট্রিগনোমেট্রিক, এই ধরনের ব্রডার সেন্স অ্যালজেব্রিক, এরকম একটা ইকুয়েশন আমাকে পৌঁছাতে লাগে। যেমন সাইন এক্স কে আমি যদি মিনিমাইজ করতে চাই তাহলে আমাকে cos x equals 0 এই ইকুয়েশনটাকে সলভ করতে লাগে, ঠিক আছে, which is in that broader sense an algebraic equation. তেমনি আমাকে যদি একটা ফাংশনাল অপটিমাইজ করবার জন্য কারেক্ট ফাংশনটাকে বার করতে লাগে, তাহলে সেই ফাংশনটাকে সলভ করবার জন্য আমাকে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন লাগে, এবং সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আমি পাই থ্রু Euler-Lagrange ফর্মুলেশন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, সো আজকে তোমার হয়তো মনে হতে পারে যে আমরা অনেক কিছু করিনি, কিন্তু তুমি এই রিলেটেড আমার নোটে বা চন্দ্রশেখর যোগের নোটে একটু ভালো করে দেখেন। দিস উইল অনলি মেক ইউ কমফোর্টেবল উইথ দ্য টপিক। ঠিক আছে, নেক্সট দিন আমরা আমাদের প্রথম ফাইনাইট এলিমেন্ট সলভ করব, হুইচ ইজ বার এলিমেন্ট। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে স্যার। তাহলে এই ভিডিওটা আজ রাতের মধ্যে পাঠিয়ে দিতে পারবেন, আজকে রেকর্ডিংটা? আমি চেষ্টা করব। আর নেক্সট ক্লাসটা আমরা যদি বৃহস্পতিবার বসি তাহলে ভালো হয়। টাইমটা দাও অ্যাপ্রক্স। বৃহস্পতিবার দিনের বেলা তোমার ফ্রি স্লট আছে? না, পুরোটাই বুক, ওটাই প্রবলেম। আচ্ছা, সন্ধ্যেবেলা? বিকেল দিকে হতে পারে, ওই 4টা থেকে ফ্রি আছি পুরো। 4টা থেকে ফ্রি আছো তো? আচ্ছা, বৃহস্পতিবার সন্ধ্যেবেলা যদি আমরা এরকম 6টার সময় বসি? হবে। ঠিক আছে, তাহলে বৃহস্পতিবার সন্ধ্যে 6টা আমরা টার্গেট করছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে।